আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আজ পড়তে চলেছি হুমায়ুন আহমেদ স্যারের লেখা কুহক বইটি। আশা করি শব্দের ভুল উচ্চারণ ও অন্য ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরের বাইরে বড় বড় করে লেখা রোগীদের বিশ্রামকক্ষ। নীরবতা কাম্য। 10 ফুট বাই 10 ফুট বর্গাকৃতি ঘর। বেতের এবং প্লাস্টিকের চেয়ারে ঠাসাঠাসি। কাঠের একটা টেবিলে পুরনো ছেঁড়া কিছু সিনেমা পত্রিকা। 13-14 জন রুগী বসে আছে, সবাই নিঃশব্দ, শুধু একজন গোঙানির মতো শব্দ করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট জাতীয় এক লোক বিরক্ত গলায় বলল, চুপ করে থাকেন না ভাই, কু করছেন কেন? কু করলে ব্যথা কমবে। রুগী কাতর গলায় বলল, একটু তাড়াতাড়ি করেন। এর চেয়ে তাড়াতাড়ি হবে না। পছন্দ হলে থাকেন, পছন্দ না হলে চলে যান। অ্যাসিস্ট্যান্টের নাম মাছুদ। বয়স 30, মুখভর্তি বসন্তের দাগ। কটকটে হলুদ রঙের একটা শার্ট তার গায়ে, কিছুক্ষণ পরপর সে নাক ঝাড়ছে। তার মূল কাজ এক্স-রে প্লেটে নাম্বার বসিয়ে রুগীদের এক্স-রে রুমে পাঠিয়ে দেয়া। সে এই কাজের বাইরেও অনেক কাজ করছে। নাম লেখার সময় সব রুগীকেই খানিকক্ষণ ধমকাচ্ছে, রুগীর সঙ্গে এক্স-রে রুমে ঢুকছে, এক্স-রে অপারেটরকে একটা ধমক দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কেউ প্রতিবাদ করছে না, কারণ সবাই জেনে গেছে এই লোকটির হাতেই ক্ষমতা, এই এক্স-রে ইউনিট আসলে সেই চালাচ্ছে। ডাক্তার একজন আছেন, তিনি চেম্বার বন্ধ করে বসে আছেন। রুগীদের সঙ্গে তার যোগাযোগ নেই। এক্স-রে প্লেট দেখে একটা রিপোর্ট লিখে দেন। দায়িত্ব বলতে এইটুকুই। ডাক্তার সাহেব সেই দায়িত্ব পালন করছেন না। অল্পবয়স্ক কামিজ পরা একটি মেয়ে ঘণ্টা 2 হল তার কাছে বসে আছে। ডাক্তার সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ দরজা ভেদ করে দুবার খিলখিল হাসির শব্দ পাওয়া গেল। মাছুদ সেই হাসির শব্দে মুখ কুঞ্চিত করে বলল, শালার দুনিয়া, প্রেম শুরু হয়ে গেছে। কথাগুলো সে নিচু গলায় বলল না, শব্দ করেই বলল। এতে বোঝা গেল সে কারোর পরোয়া করে না। তার প্রতি রুগীদের যে প্রাথমিক বিরক্তি ছিল তাও খানিকটা কাটল। যে তার মুনিবের প্রতি সরাসরি এমন কথা বলে সে অ্যান্টি এস্টাবলিশমেন্টের লোক। সবার সহানুভূতি তার প্রতি। নিশানাত বাবু 8 নম্বর স্লিপ হাতে বসে আছেন। একসময় তার ডাক পড়ল, তিনি প্রেসক্রিপশন হাতে উঠে গেলেন। মাছুদ কাচের দেয়ালের ওপাশে বসেছে। রেলের টিকিটের ঘুমটি ঘরের মতো ছোট্ট জানালা দিয়ে তিনি প্রেসক্রিপশন বাড়িয়ে দিলেন। মাছুদ বলল, নাম বলেন। নিশানাত চক্রবর্তী। হিন্দু নাকি? নিশানাত হ্যাঁ সূচক মাথা নাড়লেন, যদিও বুঝতে পারলেন না এই প্রশ্ন করার পেছনে কি কারণ থাকতে পারে। অসুখের আবার হিন্দু মুসলমান কি? হয়েছে কি আপনার? মাথায় যন্ত্রণা। মাথায় যন্ত্রণা তো প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকেন। এক্স-রে কী জন্যে? নিশানাত বাবু ইতস্তত করে বললেন, ডাক্তার এক্স-রে করতে বলল, সাইনাস আছে কি না দেখতে চান। মাছুদ মুখ বিকৃত করে বলল, কিছু একটা হলেই এক্স-রে। আরে বাবা, এই যন্ত্র যখন ছিল না তখন কি রোগীর চিকিৎসা হতো না? এই সব হচ্ছে পয়সা কামাবার ফন্দি, বুঝলেন? নিশানাত কিছু বললেন না। এই রাগী ছেলেটির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, হয়তো আবার ধমক দেবে। এক্স-রে করতে এসে এতবার ধমক খাবার কোনো মানে হয় না। মাছুদ খাতায় নাম তুলতে তুলতে বলল, সামান্য পেট ব্যথা হলে ডাক্তাররা কি করে জানেন? এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, অ্যান্ডোস্কোপি, ব্লাড, ইউরিন শালার দুনিয়া। এই সব না করে একটা ডাব খেয়ে শুয়ে থাকলে কিন্তু পেট ব্যথা কমে যায়। যান, ভেতরে যান। নিশানাত বাবু ভেতরে ঢুকলেন। ভয়ে ভয়ে ঢুকলেন। তার ভয় করছে কেন তাও ঠিক বুঝতে পারছেন না। এক্স-রে রুমে আলো কম, তার চোখ ধাতস্থ হতে সময় লাগছে। ব্যাপার স্যাপার দেখে তিনি খানিকটা ভড়কেও গেছেন। অতি আধুনিক যন্ত্র, শরীরের যে কোনো অংশের এক্স-রে করা যায়। কম্পিউটারাইজড ব্যবস্থা। ছবি নেয়ার সঙ্গে সঙ্গেই নেগেটিভ তৈরি হয়ে বের হয়। মাছুদ নিশানাত বাবুর সঙ্গে ঢুকেছে। নিশানাত বাবু বললেন, ব্যথা লাগবে নাকি? মাছুদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আগে কখনো এক্স-রে করাননি। ছোটবেলায় একবার করিয়েছিলাম বুকের এক্স-রে। ব্যথা পেয়েছিলেন? জি না। তখন ব্যথা পাননি, তাহলে এখন পাবেন কেন? এক্স-রে কিছুই না। এক ধরনের রেডিয়েশন, লাইট, মাথার ভেতর দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কি করব? শুয়ে পড়ুন। কোথায় শুয়ে পড়ব? আরে কি যন্ত্রণা! এই বজলু, এঁকে শুয়ে দে। বজলু এক্স-রে মেশিনের অপারেটর।
সে এসে নিশানাথ বাবুকে কোথায় যেন শুইয়ে দিল। তিনি ক্ষীণ গলায় বললেন, খুব ঠান্ডা লাগছে ভাই। মাছুদ বলল, এয়ার কন্ডিশনড ঘর, তাই ঠান্ডা লাগছে। আপনি খুব যন্ত্রণা করছেন। চুপচাপ থাকেন। জি, আচ্ছা। বজলু এসে সীসার পাতে তৈরি একটা জিনিস নিশানাথ বাবুর ঘাড়ের ওপর রাখল। তিনি শুয়েছেন উপুর হয়ে, কিছু দেখতে পারছেন না, তবে বুঝতে পারছেন ঘর ঘর শব্দ করে ভারী একটা যন্ত্র তার মাথার কাছে চলে আসছে। তিনি সেখান থেকেই বললেন, ভয় লাগছে। মাছুদ কড়া গলায় ধমক দিল, কচি খোকা নাকি আপনি, যে ভয় লাগছে? নড়াচড়া করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। নিঃশ্বাস কি বন্ধ করে রাখব? যা ইচ্ছা করুন। মাছুদ বজলুর দিকে তাকিয়ে বলল, ঝামেলা শেষ করত। একজনকে নিয়ে বসে থাকলে হবে না। বজলু বোতাম টিপল। ছোট্ট একটা অঘটন তখন ঘটল। প্যানেলে একটি লাল বাতি জ্বলে উঠল, যার অর্থ কোথাও কোনো ম্যালফাংশন হয়েছে। বজলুর কোনো ভাবান্তর হল না, কারণ এই অতি আধুনিক যন্ত্রটি যে কোনো ম্যালফাংশনে আপনা আপনি বন্ধ হয়ে যায়। নির্ধারিত রেডিয়েশনের 1 পিকোরেম বেশি ডোজও যাবার কোনো উপায় নেই। মাছুদ বলল, কি হয়েছে? বজলু বলল, ম্যালফাংশন। আর একটা প্লেট দিতে হবে। মাছুদ বলল, শালার যন্ত্রণা। ঠিক তখন বজলু অস্ফুট শব্দ করল, কারণ বড় ধরনের কিছু ঝামেলা হয়েছে। মেশিন বন্ধ হয়নি, স্ট্যান্ড বাই বাটনের লাল আলো জ্বলেনি, ডিজিটাল মিটারের সংখ্যা দ্রুত পাল্টাচ্ছে, রেডিয়েশন এখনও যাচ্ছে। বজলুর গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। কত রেডিয়েশন গেল? 250 রেম? কি সর্বনাশ! বুড়ো মানুষটা বেঁচে আছে তো? এরকম হবে কেন? কেন এরকম হবে? এখন কি করা? বজলু স্টপ বাটন টিপল। যন্ত্রটির সমস্ত কার্যকলাপ এতে বন্ধ হবে। স্টপ বাটন পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে। পাওয়ার থাকবে শুধু মেকানিক্যাল অংশে, রেডিয়েশন ইউনিটে থাকবে না। আশ্চর্য, স্টপ বাটন টেপার পরও রেডিয়েশন বন্ধ হল না। বজলুর হাত কাঁপতে লাগল। সে মনে মনে বলল, ইয়া রহমানু, ইয়া রাহিমু। মাছুদ বলল, কি হল? বজলু বলল, রোগীকে তাড়াতাড়ি সরান, রেডিয়েশন যাচ্ছে। কি বলছো ছাগলের মতো? আল্লাহর কসম। বজলু স্ট্যান্ড বাই বাটন টিপে আবার স্টপ বাটনে চলে গেল। লাভ হল না। রেডিয়েশন কন্ট্রোল নবে হাত দিল। কিছু একটা করা দরকার। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। রুগীকে সরানো যাচ্ছে না। রুগীকে সরাতে হলে রেডিয়েশন সোর্স সরাতে হবে, তাও সরানো যাচ্ছে না। মাছুদ ছুটে গেল ডাক্তার সাহেবের ঘরে। কামিজ পরা মেয়েটি এখনও আছে। সে সম্ভবত মজার কোনো গল্প বলছিল। তার মুখ হাসি হাসি। ডাক্তার সাহেবও হাসছেন। দরজা নক না করে ঢোকা ঠিক হয়নি। মাছুদ গ্রাহ্য করল না। কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি আসেন স্যার। রেডিওলজিস্ট কাটা কাটা গলায় বললেন, কতবার বলেছি হুট করে ঢুকবে না। আপনি আসেন তো স্যার। কেন? ঝামেলা হয়েছে, বিরাট ঝামেলা। ডাক্তার সাহেব এক্স-রে রুমে ঢুকে দেখলেন সব ঠিকঠাক, মেশিন বন্ধ। রহমান কপালের ঘাম মুছছে। নিশানাথ বাবু এখনও শুয়ে আছেন। মাছুদ কানে কানে ডাক্তার সাহেবকে ঘটনাটা বলল। ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কত রেডিয়েশন পাস করেছে? বজলু জবাব দিল না। আবার মাথার ঘাম মুছল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। প্রচণ্ড পিপাসা পেয়েছে। ডাক্তার সাহেব ডিজিটাল মিটারে সংখ্যা দেখলেন। রেডিয়েশনের পরিমাণ দেখে হতভম্ব হয়ে গেলেন। রোগী এর পরেও বেঁচে আছে কি করে? নিশানাথবাবু বললেন, শেষ হয়েছে। ডাক্তার সাহেব বললেন, জি জি শেষ। শেষ? ভাই আপনি উঠে বসুন। মাছুদ, ওকে উঠিয়ে বসাও। মাছুদকে উঠিয়ে বসাতে হল না। নিশানাথবাবু নিজেই উঠে বসলেন। নিচু গলায় বললেন, কোনো ঝামেলা হয়েছে? মাছুদ শুকনো গলায় বলল, কোনো ঝামেলা হয়নি, একটু দেরি হলো আর কি, যন্ত্রপাতির কারবার। নিশানাথবাবু বললেন, কোনো ব্যথা পাই নাই। ডাক্তার সাহেব বললেন, আসুন তো আমার সঙ্গে, আসুন। বাসায় চলে যাব, দেরি হয়ে গেছে। একটু বসে যান। চা খান 1 কাপ। মাথাটা কেমন খালি খালি লাগছে। ও কিছু না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব নিশানাথ বাবুকে তাঁর ঘরে নিয়ে বসালেন। কামিজ পরা মেয়েটি এখনও আছে। তার নাম নাছিমা। আজ তার জন্মদিন। সে অনেক দিন ধরে ভাবছে আজকের দিনটি অন্য রকমভাবে কাটাবে। যার সঙ্গে গল্প করতে ভালো লাগে শুধু তার সঙ্গেই গল্প করবে। ফরহাদ নামের এই ডাক্তারের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে।
শুধু যে ভালো লাগে তাই নয়, অসম্ভব ভালো লাগে। যখন তিনি থাকেন না, নাছিমা মনে মনে তার সঙ্গে গল্প করে। নাছিমা জানে কাজটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। তার দূর সম্পর্কের খালাতো ভাই ডাক্তার ফরহাদ বিবাহিত, 2টি ছেলেমেয়ে আছে। ফরহাদ সাহেবের স্ত্রী, যাকে সে অ্যানি ভাবি বলে, তিনিও চমৎকার একজন মানুষ। নাসিমা জানে এই চমৎকার পরিবারে সে ধীরে ধীরে একটা সমস্যার সৃষ্টি করছে। আগে অ্যানি ভাবি তার সঙ্গে অনেক গল্প করতেন। এখন দেখা হলে শুকনো গলায় বলেন কি ভালো, বলেই মুখ ফিরিয়ে নেন, যেন তার সঙ্গে কথা বলা অপরাধ, সে একজন অস্পৃশ্য মেয়ে। ডাক্তার সাহেব বললেন, নাছিমা, তুমি বাসায় চলে যাও। নাসিমার চোখে পানি এসে গেল। আজ তার জন্মদিন। স্কলারশিপের জমানো সব টাকা নিয়ে সে এসেছে। ফরহাদ ভাইকে নিয়ে এসে চাইনিজ খাবে, একটা শাড়ি কিনবে। ফরহাদ ভাইকে বলবে শাড়ির রং পছন্দ করে দিতে। তারপর ঠিক সেই রঙের একটা শার্ট সে ফরহাদ ভাইয়ের সঙ্গে কিনবে। নাসিমা, আমার জরুরি কাজ আছে, তুমি এখন যাও। তোমাদের কলেজ কি আজ বন্ধ? নাসিমা জবাব দিল না। মুখ জানালার দিকে ফিরিয়ে নিল, কারণ চোখ বেয়ে গালে পানি এসে পড়েছে। ডাক্তার সাহেব তা দেখতে পেলেন না। নাসিমা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তার প্রচণ্ড ইচ্ছা করছে কোনো একটা চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়তে, কিংবা কোনো একটা 10তলা দালানের ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দিতে। নিশানাথবাবু চোখ বন্ধ করে বসে আছেন। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। কিছুক্ষণ পরপর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার বড় ধরনের কোনো কষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার নামটা জানা হলো না। নিশানাথ বাবু চমকে চোখ মেলে তাকালেন। মনে হচ্ছে তিনি ডাক্তার সাহেবের প্রশ্ন ঠিক বুঝতে পারছেন না। আমাকে বলছেন? জি। কি বলছেন? আপনার নাম জানতে চাচ্ছিলাম। নিশানাথ। আমার নাম নিশানাথ। শরীরটা কেমন লাগছে? ভালো। কিছু খাবেন? না। বাসায় যাব। বাসা কোথায়? মালিবাগে। বয়স কত আপনার? ঠিক জানি না, ৫৫-৬০ হবে। ও আচ্ছা, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। নিশানাথ বাবু খানিকটা বিস্ময় বোধ করলেন। এই লোক সারাক্ষণ তাকে শরীর কেমন জিজ্ঞেস করছে কেন? তাহলে কি তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিংবা এক্স-রে নেয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন? ডাক্তার সাহেব বললেন, মালিবাগে কি আপনার নিজের বাড়ি? না, আমার এক ছাত্রের বাড়ি। আমি ওই বাড়িতে থাকি, আর আমার ছাত্রের ছেলেমেয়ে দুটোকে পড়াই। ও আচ্ছা, আপনার নিকট আত্মীয়স্বজন কে কে আছেন? তেমন কেউ নেই। যারা আছেন ইন্ডিয়ায় চলে গেছেন। আপনি যাননি কেন? ইচ্ছা করল না। আমি এখন উঠি? আরে না, আরেকটু বসুন, চা খান। নিশানাথ বাবু বসলেন। তার খুব ক্লান্তি লাগছে, কেমন যেন ঘুম পাচ্ছে। চা চলে এলো। তিনি চায়ে চুমুক দিলেন, কোনো রকম স্বাদ পেলেন না। তবু ছোট ছোট চুমুক দিতে লাগলেন। এখন না খাওয়াটা অভদ্রতা হয়। বজলু ডাক্তার সাহেবকে একটা কাগজ দিয়ে গেছে। সেখানে লেখা কত ডোজ রেডিয়েশন এই রুগীর মাথার ভেতর দিয়ে পাস করেছে। সংখ্যাটির দিকে তাকিয়ে ডাক্তার সাহেব ঢোক গিললেন। এ কি ভয়াবহ অবস্থা! ডাক্তার সাহেব বললেন, আর কোনো এক্স-রে নেওয়া হয়নি তো? জি না। তবে যন্ত্র এখন ঠিক আছে। ঠিক থাকুক আর না থাকুক, আর কোনো এক্স-রে যেন না করা হয়। জি, আচ্ছা। নিশানাথবাবু বললেন, আমি এখন উঠি। ডাক্তার সাহেব বললেন, আমি ওই দিক দিয়েই যাব। আপনাকে নামিয়ে দেব। আমার সঙ্গে গাড়ি আছে। নিশানাথবাবু ডাক্তারের ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। কি অসাধারণ একজন মানুষ! আজকালকার দিনে এরকম মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে। গাড়িতে উঠতে উঠতে ডাক্তার সাহেব বললেন, আমার কার্ডটা রাখুন। টেলিফোন নাম্বার আছে, কোনো অসুবিধা হলে টেলিফোন করবেন। নিশানাথ বাবু অবাক হয়ে বললেন, কি অসুবিধা? না, মানে বয়স হয়েছে তো। এই বয়সে শরীর তো সবসময় খারাপ থাকে। পরিচয় যখন হয়েছে তখন যোগাযোগ রাখা। আপনি শিক্ষক মানুষ। নিশানাথ বাবুর হৃদয় আনন্দে পূর্ণ হল। কি অসম্ভব ভদ্র এই ডাক্তার! এঁকে ধন্যবাদের কিছু কথা বলা দরকার। বলতে পারলেন না। শরীরটা খুব ক্লান্ত লাগছে। তিনি গাড়ির পেছনের সিটে বসে ঝিমুতে লাগলেন। বাসায় ফিরে শরীরটা আরও খানিকটা খারাপ হল। নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্টও।
ছোট্ট একটা ঘর। ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটিকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তিনি তার নাম জানেন। মেয়েটার নাম নাছিমা, সে কলেজে পড়ে। তার আজ জন্মদিন। এরকম খুশির দিনেও তার মন খুব খারাপ। সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন। তবে এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই। এই স্বপ্নের জিনিসগুলি স্থির, কোনো নড়াচড়া নেই। যেন কয়েকটা সাদা-কালো ফটোগ্রাফ, আবার ঠিক সাদা-কালোও নয়। এক ধরনের রং আছে, সেই রং পরিচিত নয়, ব্যাখ্যা করা সম্ভব নয়। নিশানাথ বাবুর হৃদয়ে আনন্দে পূর্ণ হল। কি অসম্ভব ভদ্র এই ডাক্তার! এঁকে ধন্যবাদের কিছু কথা বলা দরকার, বলতে পারলেন না। শরীরটা খুব ক্লান্ত লাগছে। তিনি গাড়ির পেছনের সিটে বসে ঝিমুতে লাগলেন। বাসায় ফিরে শরীরটা আরও খানিকটা খারাপ হল। নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্টও। ছোট্ট একটা ঘর। ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটিকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তিনি তার নাম জানেন। মেয়েটার নাম নাছিমা, সে কলেজে পড়ে। তার আজ জন্মদিন। এরকম খুশির দিনেও তার মন খুব খারাপ, সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন। তবে এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই। এই স্বপ্নের জিনিসগুলি স্থির, কোনো নড়াচড়া নেই। যেন কয়েকটা সাদাকালো ফটোগ্রাফ, আবার ঠিক সাদাকালোও নয়। এক ধরনের রং আছে, সেই রং পরিচিত নয়, ব্যাখ্যা করা সম্ভব নয়। বাড়ির নাম পদ্মপত্র। বিশাল কম্পাউন্ডের ভেতর বাগানবাড়ির মতো বাড়ি। ঢাকা শহরের মাঝখানে জমিদারি সময়কার এক বাড়ি। বাড়ির আদি মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার রিডার ডক্টর প্রশান্ত মল্লিক। তার খুব গাছপালার শখ ছিল। যেখানে যত বিচিত্র গাছ পেয়েছেন তার সবই এনে লাগিয়েছিলেন। দিন মানে গাছের কারণে অন্ধকার হয়ে থাকত। লোকজন তখন এই বাড়ির নাম দিল জঙ্গল বাড়ি। ডক্টর মল্লিকের বৃক্ষপ্রীতি বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই লাগল। তার খানিকটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণও দেখা দিল। ঘুম হতো না। নিজের তৈরি বাগানে সারা রাত হাঁটতেন এবং গাছের সঙ্গে ল্যাটিন ভাষায় কথা বলতেন। ডক্টর মল্লিক ল্যাটিন ভাষায়ও সুপণ্ডিত ছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর তার সর্বকনিষ্ঠ কন্যাটিরও মাথা খারাপ হয়ে যায়। বাড়ির নাম তখন হয়ে যায় পাগলাবাড়ি। ডক্টর মল্লিকের স্ত্রী দেশ বিভাগের ৩ বছরের মাথায় বাড়ি বিক্রি করে তার অপ্রকৃতস্থ কন্যাকে নিয়ে চলে যান জলপাইগুড়ি। এই বাড়ি তারপর ৪ বার হাত বদল হয়ে বর্তমানে আছে মুহসিন সাহেবের হাতে। আগের বাড়ির কিছুই নেই। গাছপালার অধিকাংশই কেটে ফেলা হয়েছে। বাড়ির পেছনে জলজ গাছ লাগানোর জন্য একটা ঝিলের মতো ছিল, সেই ঝিল ভরাট করে ৪ কামরার এল প্যাটার্নের ঘর করা হয়েছে। ঘরগুলিতে মুহসিন সাহেবের ড্রাইভার, মালি এবং দারোয়ান থাকে। বছর ২ ধরে আছেন নিশানাথ বাবু। নিশানাথ বাবু একসময় মুহসিন সাহেবেরও প্রাইভেট টিউটর ছিলেন। অঙ্ক করাতেন, খুব যত্ন করেই করাতেন। পড়ানোর ফাঁকে ফাঁকে মজার মজার গল্প করতেন। মহসিন সাহেব শিশু অবস্থায় সেই সব গল্প শুনে মুগ্ধ ও বিস্মিত হতেন। তার সেই বিস্ময়ের কিছুটা এখনও অবশিষ্ট আছে বলে নিশানাথ বাবুকে যত্ন করে নিজের বাড়িতে এনে রেখেছেন। নিশানাথ বাবুর দায়িত্ব সন্ধ্যার পর মহসিন সাহেবের পুত্র কন্যাকে নিয়ে বসা, পড়া দেখিয়ে দেয়া। এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। দায়িত্বের বাইরে যা করেন তা হচ্ছে গাছপালার যত্ন। প্রায় সময় মালির সঙ্গে তাঁকেও নিড়ানি হাতে বাগানে বসে থাকতে দেখা যায়। মহসিন সাহেবের এক ছেলে, 2 মেয়ে। বড় ছেলে তুষার ল্যাবরেটরি স্কুলে ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় মোটামুটি ধরনের, তবে সুন্দর ছবি আঁকে। দ্বিতীয় সন্তান রাত্রি পড়ে ভিকারুন নিছা নুন স্কুলে ক্লাস 5-এ। এই মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, স্মৃতিশক্তিও অসাধারণ। কোনো জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়ার দরকার হয় না। মহসিন সাহেবের তৃতীয় সন্তান আলো ভাইবোনদের মধ্যে সবচেয়ে রূপবতী। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেয়া মুশকিল। আলো এবং রাত্রির বয়সের তফাৎ 1 বছর। আলো জন্ম থেকেই মুখ ও বধির। এই মেয়েটিকে নিয়ে বাবা মার দুঃখের কোনো সীমা নেই। মহসিন সাহেবের স্ত্রী দীপা মেয়েটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। মাঝে মাঝে থমথমে গলায় বলেন, মা, তুই এত সুন্দর হচ্ছিস কেন? তুই তো বিপদে পড়বি মা। আলো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে থাকে। মার কথা সে শুনতে পায় না, মা কি বলছেন বুঝতেও পারে না। মার কথা শেষ হওয়া মাত্র সে হাসে। সেই হাসি এতই মধুর যে দীপার ইচ্ছা করে মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। রাত প্রায় 8টা বাজে।
তুষার এবং রাত্রি ভিডিও গেম নিয়ে বসেছে। রাত্রি গত জন্মদিনে এই যন্ত্রটি উপহার হিসেবে পেয়েছে। অনেকগুলি খেলার ক্যাসেট আছে, তবে তাদের পছন্দ হয়েছে ঘোড়ার খেলাটা। খেলা শুরু হতেই টিভি পর্দায় দেখা যায় অনেক জীবজন্তুর মাঝখানে ল্যাসো হাতে এক ঘোড়সওয়ার বসে আছে। খেলার বিষয়টি হচ্ছে জীবজন্তু ধরা। কালো ছাগল 3 পয়েন্ট, সাদা হরিণ 25 পয়েন্ট, বসে থাকা বাঘ 100 পয়েন্ট। জন্তুগুলি ধরা বেশ কঠিন, কারণ এরা দ্রুত দৌড়াতে থাকে। রাত্রির জয়স্টিকের কন্ট্রোল খুবই চমৎকার, সে 5000 পর্যন্ত করতে পারে। তুষার অনেক কষ্টে একবার 1100 করেছিল। ছোট বোনের কাছে পরাজিত হবার লজ্জায় সে খানিকটা ম্রিয়মাণ। এখন খেলছে রাত্রি। তুষার ধৈর্য ধরে অপেক্ষা করছে। ওদের থেকে অনেকটা দূরে সোফায় আধশোয়া হয়ে বসে আছে আলো। সেও গভীর মনোযোগে খেলা দেখছে। দীপা ট্রেতে করে ছেলে মেয়েদের জন্যে দুধের গ্লাস নিয়ে ঢুকলেন। বিরক্ত গলায় বললেন, এখন গেম নিয়ে বসেছ কেন? পড়াশোনা নেই? রাত্রি খেলা বন্ধ না করেই বলল, স্যার আজ পড়াবে না মা, স্যারের শরীর ভালো না। দীপা বললেন, উনি পড়াবেন না বলেই তোমরা পড়বে না, এ কেমন কথা? পরীক্ষায় খারাপ করবে তো। রাত্রি বলল, আমি কি কখনো খারাপ করেছি? কখনো করনি বলেই যে ভবিষ্যতেও করবে না তা তো না। না পড়লে কিভাবে ভালো করবে? রাত্রি খেলা বন্ধ করে মার দিকে তাকিয়ে হাসল। মিষ্টি করে বলল, পড়তে যাচ্ছি মা। দীপা বললেন, আর একটা কথা, তোমরা যখন খেলা নিয়ে বসো তখন আলোকে ডাকো না কেন? সে একা একা দূরে বসে থাকে, ওর নিশ্চয়ই খেলতে ইচ্ছা করে। তুষার বলল, ও খেলতে পারে না মা, না পারলে ওকে শিখিয়ে দেবে। তোমরা আছো কেন? ওর বুঝি খেলতে ইচ্ছা করে না? বেচারি একা একা দূরে বসে আছে। রাত্রি বলল, আমি ওকে ডেকেছি মা। ও তো আসতে চায় না। ও আমাদের পছন্দ করে না। কে বলল পছন্দ করে না? কাছে গেলে খামচি দেয়, এই দেখো খামচির দাগ। দীপা দীর্ঘনিশ্বাস গোপন করে বললেন, ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে পড়তে বসো, দুধ টেবিলে রইল। পড়তে বসার আগে দুধ খেয়ে নেবে, 9টা বাজতেই খেতে আসবে। আর শোনো, তোমাদের স্যারের যে অসুখ, তোমরা কি তাকে দেখতে গিয়েছিলে? রাত্রি বলল, হ্যাঁ গিয়েছিলাম। না গেলে জানব কি করে যে তার অসুখ? ঘর অন্ধকার করে শুয়ে আছেন, মাথায় খুব যন্ত্রণা। তুষার বলল, দারোয়ান ভাই বলেছেন স্যারের মাথায় কুকুরের বাচ্চা হয়েছে। একবার তো তাকে কুকুর কামড়ে দিয়েছে, তাই। মেয়েদের যদি কুকুরে কামড় দেয় তাহলে তাদের পেটে বাচ্চা হয়, আর ছেলেদের যদি কামড়ায় তাহলে তাদের মগজে বাচ্চা হয়। খুব ছোট ছোট বাচ্চা, ইঁদুরের চেয়েও ছোট। দীপা খুব রাগ করলেন। নতুন দারোয়ানটা রোজই কিছু না কিছু উদ্ভট কথা বলবে। তাকে মানা করে দেয়া হয়েছে, তারপরেও এই কাণ্ড। তাছাড়া তার ঘরের পাশের ঘরে একজন অসুস্থ মানুষ পড়ে আছে, এই খবরটা তাকে জানাবে না? ডাক্তার ডাকতে হতে পারে, বুড়ো মানুষ, হয়তোবা হাসপাতালে নিতে হতে পারে। রাতে নিশ্চয়ই ভাত খাবেন না, পথ্যের ব্যবস্থা করতে হবে। ঘরে চালের আটা আছে কিনা কে জানে, থাকলে চালের আটার কয়েকটা রুটি করার কথা বলে দিতে হবে। দীপা নিশানাথ বাবুকে দেখতে যাবার জন্যে রওনা হলেন। ইট বিছানো রাস্তা অনেকখানি পার হতে হয়। দুপাশে উঁচু হয়ে ঘাস জমেছে। 1 সপ্তাহ হয়নি কাটা হয়েছে, এর মধ্যেই ঘাস এত বড় হয়ে গেল। মালি কোনো কিছুই লক্ষ্য করে না। বর্ষাকাল, সাপখোপের সময়। এই সময়ে বাগান পরিষ্কার না রাখলে চলে? নিশানাথ বাবুর ঘর অন্ধকার। দীপা ভেতরে ঢুকে আলো জ্বালালেন। নিশানাথ বললেন, কে? দীপা বললেন, চাচা, আমি দীপা। মহসিন নিশানাথ বাবুকে স্যার ডাকেন। তার ছেলে মেয়েরাও ডাকে স্যার, শুধু দীপা ডাকেন চাচা। দীপাকে দেখে নিশানাথ বাবু উঠে বসলেন এবং কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? অসুখ নাকি বাঁধিয়ে বসেছেন? তেমন কিছু না, জ্বর জ্বর লাগছে, শুয়ে আছি। দীপা হাত বাড়িয়ে নিশানাথ বাবুর কপাল স্পর্শ করলেন। এই অসম্ভব ক্ষমতাবান মানুষের কন্যা এবং ধনবান মানুষের স্ত্রীর আন্তরিকতায় নিশানাথ বাবুর চোখে পানি আসার উপক্রম হল। দীপা বললেন, আপনার গায়ে তো বেশ জ্বর। মাথায় যন্ত্রণা কি আছে? আছে। খুব বেশি? না, খুব বেশি না। সাইনাসের জন্যে এক্স-রে করাবার কথা ছিল যে, তা কি করিয়েছেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে এক্স-রেতে, আবার করাতে হবে। রাতে আপনি কি খাবেন? কিছু খাব না মা, উপোস দেব। উপোস দিলে ঠিক হয়ে যাবে। চালের আটার রুটি করে দেব?
আচ্ছা দাও। দীপা চলে যেতে পা বাড়িয়েছেন, তখন নিশানাথবাবু বললেন, একটু বসো মা, এই 2 মিনিট। দীপা বিস্মিত হয়ে ফিরে এলেন। নিশানাথবাবুর সামনের চেয়ারটায় বসলেন। নিশানাথবাবু বললেন, বিশ্রী সব স্বপ্ন দেখছি বুঝলে মা। মনটা খারাপ হয়ে গেছে। কি স্বপ্ন, একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখছি। একটা ঘরে কামিজ পরা অল্প বয়স্ক একটা মেয়ে বসে আছে। মেয়েটার নাম নাছিমা। নাছিমার মন খুব খারাপ, অথচ তার মন খুব ভালো থাকার কথা ছিল। সে একটা ট্রাকের সামনে লাফিয়ে পড়ল, অবশ্য নাছিমার কিছু হল না। আপনি চুপচাপ শুয়ে থাকুন। শরীর দুর্বল, এই জন্য স্বপ্ন টপ্ন দেখছেন। নিশানাথবাবু চুপ করে রইলেন। দীপা বললেন, আপনি কি আর কিছু বলবেন চাচা? না মা। আমি তাহলে যাই? দারোয়ানকে বলে যাচ্ছি, সে গেট বন্ধ করবার পর আপনার রুমের সামনে শুয়ে থাকবে। লাগবে না মা, শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে। নিশানাথবাবু বিছানায় শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, বাতিটা নিভিয়ে দিয়ে যাও মা, আলো চোখে লাগছে। দীপা বাতি নিভিয়ে ঘর থেকে বেরুলেন। তাকে খানিকটা চিন্তিত মনে হল। নিশানাথবাবুর স্বপ্নের ব্যাপারটা তার ভালো লাগল না। তিনি কোথায় যেন শুনেছেন, মানুষ পাগল হবার আগে আগে একই স্বপ্ন বারবার দেখে। রাতে নিশানাথবাবুর প্রবল জ্বর এল। জ্বরের প্রকোপে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। দারোয়ান তার রুমের বাইরেই ক্যাম্প খাট পেতে শুয়েছে। নিশানাথবাবু বেশ কয়েকবার ডাকলেন, এই কুদ্দুস, এই কুদ্দুস মিয়া। দারোয়ানের ঘুম ভাঙল না। দারোয়ানদের সাধারণত খুব গাঢ় ঘুম হয়। ভোর হবার ঠিক আগে আগে তার জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন ঝরঝরে মনে হল। সামান্য ক্লান্তির ভাব ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি বাগানে বেড়াতে গেলেন। ভোরবেলার এই ভ্রমণ তার কাছে বড়ই আনন্দদায়ক মনে হল। সূর্য ওঠার পর হাত মুখ ধুতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন, তার মাথায় একটিও চুল নেই। এক রাত্রিতে মাথার সব চুল উঠে গেছে। কেন এরকম হলো তিনি বুঝতে পারলেন না। কি অদ্ভুত দেখাচ্ছে তাকে। সামান্য চুল মানুষের চেহারা যে এতটা বদলে দিতে পারে তা তিনি আগে কখনো ভাবেননি। তুষার এবং রাত্রির জন্যে আজ খুব শুভ দিন। আজ বাবা তাদের স্কুলে নামিয়ে দেবেন। মাসে একদিন মহসিন সাহেব তার ছেলেমেয়েদেরকে স্কুলে নামিয়ে দেন এবং স্কুল থেকে ফেরত আনেন। ফেরত আনার সময় খুব মজা হয়। বাচ্চারা যা চায় তাই তিনি করেন। তুষার যদি বলে বাবা আইসক্রিম খাবো, তাহলে তিনি আইসক্রিম পার্লারের সামনে গাড়ি দাঁড় করান। রাত্রি একবার বলেছিল, সাভার স্মৃতিসৌধ দেখতে ইচ্ছা করছে। মহসিন সাহেব বলেছেন, চলো যাই, দেখে আসি। তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। মহসিন সাহেব তার মধ্যেও গাড়ি ঘুরিয়েছিলেন। আজও নিশ্চয়ই এরকম কিছু হবে। রাত্রি ঠিক করে রেখেছে ফেরার পথে সে বাবাকে বলবে গল্পের বই কিনে দিতে। তুষার এখনও কিছু ঠিক করতে পারেনি, কি চাওয়া যায় সে ভেবে পাচ্ছে না। এই জন্যে তার খুব মন খারাপ। গাড়ি ওঠার মুহূর্তে মহসিন সাহেব বললেন, আজ স্কুলে না গেলে কেমন হয়? তুষার ভেবে পেল না বাবা ঠাট্টা করছেন না সত্যি সত্যি বলছেন। মহসিন সাহেব বললেন, মাঝে মাঝে স্কুল পালানো ভালো। আমি যখন তুষারের মতো ছিলাম তখন স্কুল পালাতাম। রাত্রি বলল, সত্যি বাবা? স্কুল পালিয়ে কি করতে? মার্বেল খেলতাম। আমাদের সময় সবচেয়ে মজার খেলা ছিল মার্বেল। এখন আর কাউকে খেলতে দেখি না। তোমরা কেউ মার্বেল দেখেছ? না। চলো দোকানে গিয়ে খুঁজব, যদি পাওয়া যায় তোমাদের জন্যে কিনব। কিভাবে খেলতে হয় শিখিয়ে দেব। আজ সারা দুপুর মার্বেল খেলা হবে। আনন্দে তুষারের বুক কাঁপতে লাগল। আজ কি ভীষণ সৌভাগ্যের দিন, স্কুলের ইংলিশ গ্রামার শেখা হয়নি। তার জন্যে আজ আর বকা খেতে হবে না। রাত্রি অবশ্য তুষারের মতো এত খুশি হল না। স্কুল তার খুব ভালো লাগে। স্কুলে তার দুজন প্রাণের বন্ধু আছে। তাদের সঙ্গে কথা না বললে রাত্রির ভালো লাগে না। মহসিন সাহেব বললেন, তোমরা যাও, আলোকে নিয়ে এসো। ব্যাটালিয়ন নিয়ে রওনা হওয়া যাক। তুষার বলল, ও যাবে না বাবা। তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করেই বলছ। কেন যাবে না? যেতেও তো পারে। কখনো তো যায় না। যেতেও তো পারে। আমার কাছে নিয়ে এসো, আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাব। আলো মাকে ছেড়ে কখনো কোথাও যায় না। এই বাড়ির দেয়ালের বাইরে পা ফেলতেই তার আপত্তি। বাধ্য হয়ে যদি কখনো যেতে হয়, চোখ মুখ শক্ত করে রাখে। একটু পরপর চমকে ওঠে। অচেনা কাউকে দেখলেই এমন ভাব করে যাতে মনে হয় সে কোনো একটি বিচিত্র কারণে ভয় পাচ্ছে। মহসিন সাহেব খুব খুশি হলেন।
কারণ আলো যেতে রাজি হয়েছে। গাড়িতে তিনি আলোকে তাঁর পাশে বসালেন। রাত্রি এবং তুষার বসল পেছনের সিটে। রাত্রি বলল, তুমি কিন্তু আস্তে গাড়ি চালাবে বাবা। তুমি এত স্পিডে গাড়ি চালাও যে ভয় লাগে। আজ রিকশার চেয়েও আস্তে চালাব। রাত্রি এবং তুষার দুজনই খিলখিল করে হেসে উঠল। আলো মুখ ঘুরিয়ে তাকাল। সে হাসির কোনো কারণ বুঝতে না পেরে অস্বস্তি বোধ করছে। আলোর মনটা খুব খারাপ হয়ে গেল। কত মজার মজার ব্যাপার চারদিকে হয়, সে কিছু বুঝতে পারে না। তাকে কেউ বুঝিয়ে দিতেও চেষ্টা করে না। এই দুজন এত হাসছে কেন? আলোর কান্না পেতে লাগল। সে অবশ্য কাঁদল না, চোখ মুখ শক্ত করে বসে রইল। মহসিন সাহেব বললেন, আজ আমি এক হাতে গাড়ি চালাব। সাঁই সাঁই বনবন। রাত্রি বলল, আর একটা হাত দিয়ে তুমি কি করবে বাবা? আর একটা হাত আমি আলো মায়ের কোলে ফেলে রাখব। এই কথায় দুজন আবারও হেসে উঠল। আলো এদের হাসি হাসি মুখ গাড়ির ব্যাকভিউ মিররে দেখতে পাচ্ছে। তার আরও মন খারাপ হয়ে গেল। এরা এত আনন্দ করছে কেন? গাড়ি চলতে শুরু করেছে। মহসিন সাহেব দু হাতেই স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন। স্লো স্পিডে তিনি গাড়ি চালাতে পারেন না। দেখতে দেখতে গাড়ি ফোর্থ গিয়ারে চলে গেল। তুষার বলল, বাবা। বলো, তুমি কি আজ সকালে স্যারকে দেখেছ বাবা? না। দেখলে তুমি হাসতে হাসতে মরে যেতে। কেন? স্যারের মাথায় একটা চুলও নেই, সব পড়ে গেছে। তাই নাকি? স্যারকে কি যে অদ্ভুত দেখাচ্ছে। রাত্রি ফিক করে হেসে ফেলেছে। হাসাটা কি উচিত হয়েছে বাবা? মোটেই উচিত হয়নি। আমিও হেসেছি, তবে মনে মনে, কেউ দেখতে পায়নি। তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছ। ওর সব চুল পড়ে গেল কেন বাবা? বয়স হয়েছে তো, সেই জন্যে পড়ে গেছে। বয়স হলে মাথার চুল পড়ে যায়। কেন পড়ে যায়? মাথার চুল হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্যে। বুড়ো মানুষদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, তাই চুল পড়ে যায়। দাঁত পড়ে যায় কেন বাবা? বুড়ো মানুষদের শক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই, এই জন্যে দাঁতও পড়ে। মহসিন সাহেব মিরপুর রোড ধরলেন। তিনি চিড়িয়াখানার দিকে যাচ্ছেন। চিড়িয়াখানা ব্যাপারটা তার কাছে খুব অপছন্দের। আজ যাচ্ছেন ছোট মেয়ের জন্যে। একমাত্র চিড়িয়াখানায় গেলেই আলোর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মহসিন সাহেব গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। তিনি লক্ষ্য করেছেন দ্রুতগতি তাকে চিন্তায় সাহায্য করে। যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা তার মাথায় নেই। অস্পষ্টভাবে নিশানাথ বাবুর কথা তার মনে আসছে। দীপাও আজ সকালে চুল পড়ার কথা বলেছিল। লোকটির দিন বোধহয় শেষ হয়ে আসছে। হঠাৎ ভালো মন্দ কিছু হয়ে গেলে সমস্যা হবে। ডেড বডি কি করা হবে? হিন্দুদের দেহ সৎকারের অনেক সমস্যা আছে বলে শুনেছেন। নিশানাথ বাবুর আত্মীয় স্বজন ঢাকায় কেউ আছেন কিনা জিজ্ঞেস করা হয়নি। জানা থাকা দরকার। একজন ডাক্তার নিশানাথ বাবুকে দেখছেন। ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না। তার শরীর এখন ভালোই লাগছে, তবু দীপা ডাক্তার আনিয়েছেন। এখন দাঁড়িয়েও আছেন ডাক্তারের পাশে। ডাক্তার সাহেব বললেন, আপনার অসুবিধা কি? নিশানাথ বাবু বললেন, তেমন কোনো অসুবিধা নেই। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে দীপার দিকে তাকালেন। দীপা বললেন, দেখুন না, হঠাৎ করে ওনার মাথার সব চুল পড়ে গেল। এটা এমন কিছু না, অন্য কোনো অসুবিধা না থাকলেই হলো। আছে অন্য কোনো সমস্যা? জি না, মাঝে মাঝে খুব মাথার যন্ত্রণা হয়। এখনও হচ্ছে? জি না। দীপা বললেন, ওনার সাইনাসের সমস্যা আছে। বেশি করে লেবুর শরবত খাবেন। ভিটামিন সি এই সব ক্ষেত্রে খুব উপকারী। ভিটামিন সিকে এখন বলা হচ্ছে মীরা ভিটামিন। ডাক্তার সাহেবের বোধহয় বাড়ি যাবার তাড়া আছে, দ্রুত কাজ সারতে চাইছেন। দীপা বললেন, আপনি দয়া করে ওনার প্রেশারটা একটু দেখুন। ডাক্তার সাহেব ব্যাগ খুলে অপ্রসন্ন মুখে প্রেশারের যন্ত্রপাতি বের করলেন। প্রেশার মাপার তার কোনো ইচ্ছা ছিল না। এই ডাক্তার এ বাড়িতে প্রথম এসেছেন। এদের ডাক্তার হচ্ছে দীপার ছোট বোন তৃণা। আজ তৃণাকে পাওয়া যায়নি। তার বোধহয় আবার হাসপাতালে নাইট ডিউটি পড়েছে। আপনার প্রেশার নরমাল, আপনার বয়সের তুলনায় খুবই নরমাল। দীপা বললেন, চাচা, আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলুন। নিশানাথবাবু বললেন, আমার আর তো কোনো সমস্যা নেই মা, স্বপ্নের কথা বলুন। ডাক্তার সাহেব বললেন, কিসের স্বপ্ন? দীপা বললেন, চাচা কি একটা স্বপ্ন যেন বারবার দেখছেন? বলুন না চাচা, ডাক্তারদের কাছে কিছু গোপন করতে নেই। নিশানাথবাবু বিব্রত গলায় বললেন, একটা মেয়ে, তার নাম নাছিমা। কামিজ পরা মেয়েটার মন খুব খারাপ। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন,
আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। স্বপ্নের কথা বলছি, মানে গুছিয়ে বলতে পারছি না। এলোমেলো হয়ে যাচ্ছে, মানে। নিশানাথবাবু থেমে গেলেন এবং অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালেন, কারণ কথা বলতে বলতে হঠাৎ তার মনে হল এই ডাক্তারের নাম মাসুদুর রহমান। ডাক্তার সাহেবের স্ত্রীর নাম ইয়াসমিন। তাদের ৩ ছেলে। বড় ছেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে হাতের একটা হাড় ভেঙে ফেলেছে। হাড়টা ঠিকমতো সেট হয়নি বলে ডাক্তার সাহেব খুব চিন্তিত। নিশানাথবাবু ভেবে পেলেন না এই সব কথা তার মনে আসছে কেন। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? বোঝাই যাচ্ছে এসব তার কল্পনা। ডাক্তার সাহেবের নাম নিশ্চয়ই মাসুদুর রহমান নয়, তার স্ত্রীর নামও নিশ্চয়ই ইয়াসমিন নয়, অথচ তার কাছে মনে হচ্ছে এটাই সত্যি। এরকম মনে হবার কি মানে থাকতে পারে? ডাক্তার সাহেব বললেন, স্বপ্নের ব্যাপারটা তো শেষ করলেন না। নিশানাথবাবু বললেন, ওই সব কিছু না, বাদ দিন। মাথা গরম হয়েছিল, তাই আজে বাজে স্বপ্ন দেখেছি। এখন আর দেখি না। আমি আপনাকে ট্রাঙ্কুলাইজার দিচ্ছি। শোবার সময় একটা করে খাবেন। জি আচ্ছা। কয়েকদিন বিশ্রাম নিন, ভালোমতো খাওয়া দাওয়া করুন, সব ঠিক হয়ে যাবে। মাথার চুল নিয়ে মোটেও ভাববেন না। নানান কারণে মাথার চুল পড়ে যেতে পারে, এটা কিছুই না। ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ব্যাগে ভরছেন। নিশানাথবাবু আচমকা বললেন, ডাক্তার সাহেব আপনার নাম কি মাসুদুর রহমান? ডাক্তার সাহেব হাসি মুখে বললেন, জি। আপনি কি আমাকে চেনেন? জি, চিনি। আপনার ছেলের হাতজোড়া লেগেছে? লেগেছে, তবে একটু সমস্যা আছে বলে মনে হয়। আপনি কি আমার ছেলেকেও চেনেন নাকি? নিশানাথবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ডাক্তার সাহেব বললেন, ওকে অবশ্য এ পাড়া সবাই চেনে। বড় যন্ত্রণা করে। আপনার সঙ্গে কখনো কোনো বেয়াদবি করেনি তো? জি না। কেউ যখন বলে আপনার ছেলেকে চিনি, তখনই একটু বিব্রত বোধ করি। ওই দিন বাসার ছাদ থেকে কার মাথায় যেন পানি ঢেলে দিয়েছে। 11 বছর বয়সের মধ্যেই কীরকম দুষ্টুবুদ্ধি। আচ্ছা যাই। ডাক্তার সাহেব চলে যাবার পর নিশানাথবাবু প্রায় 1 ঘণ্টা মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি হল তিনি কিছুই বুঝতে পারলেন না। এই 1 ঘণ্টায় আরেকটি বিচিত্র ব্যাপার ঘটল। নিশানাথবাবুর সামনের পাটির 2টি দাঁত পড়ে গেল। তার দাঁতে কোনো সমস্যা নেই, অথচ পাকা ফল যেভাবে পড়ে ঠিক সেইভাবে দাঁত পড়ে গেল। এর মানে কি? কি হচ্ছে এসব? তার ভয় করতে লাগল। তিনি এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। জীব ও জড়ে যে ঈশ্বর, জল ও অগ্নিতে যে ঈশ্বর আকাশে ও পাতালে সেই ঈশ্বরের কাছে সমর্পণ। তুষার এবং রাত্রি দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষারের মুখ ভাবলেশহীন, তবে রাত্রি একটু পর পর কেঁপে উঠছে, হাসি থামানোর চেষ্টা করছে। সে বুঝতে পারছে কাজটা খুব অন্যায় হচ্ছে, তবু নিজেকে সামলাতে পারছে না। স্যারকে কি অদ্ভুত যে দেখাচ্ছে। মাথায় একটা চুলও নেই, আবার সামনের পাটির 2টো দাঁত নেই। তাও সহ্য করা যেত, কিন্তু এখন তাদের পড়াবার সময় খুটখুট করে 3টে দাঁত পড়ে গেল। এক মুহূর্তের জন্যে চেহারাটা হয়ে গেল অন্যরকম। নিশানাথবাবু বললেন, হাসিস না। রাত্রি বলল, হাসি এলে কি করব? তবে আপনাকে দেখে হাসছি না স্যার, অন্য একটা ব্যাপারে হাসছি। কি ব্যাপার? আছে একটা ব্যাপার, আমাদের স্কুলের একটা কাণ্ড। রাত্রি খুব খুব করে হাসছে, হাসি চাপার চেষ্টা করছে, পারছে না। তুষার বলল, ও কিন্তু আপনাকে দেখেই হাসছে স্যার। উহু, আমি স্যারকে দেখে হাসছি না। স্কুলের একটা ঘটনা মনে পড়েছে, এই জন্যে হাসছি, হি 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 হি। রাত্রি যে মিথ্যা কথা বলছে নিশানাথবাবু তা বুঝতে পারছেন। আগেও বুঝতে পারতেন। মিথ্যা কথা বললে রাত্রির গলা অন্যরকম হয়ে যায়। আজও তার গলা অন্যরকম হয়ে গেছে, তবে নিশানাথবাবু গলার স্বরের পরিবর্তন থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে জানতে পারছেন রাত্রি মিথ্যা বলছে। এই পদ্ধতি তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ পদ্ধতিটি যে কি তিনি নিজেও ঠিক জানেন না। যেমন আজকের কথাই ধরা যাক, ছেলে মেয়ে 2টি বসে আছে তার সামনে। নিশানাথবাবু কোনো এক জটিল প্রক্রিয়ায় ইচ্ছামতো এদের দুজনের মাথার ভেতর ঢুকে যেতে পারছেন। মাথার ভেতরটা অনেকটা কুয়োর মতো, গহীন কুয়ো। এত গহীন যে ভয় হয়, এর বোধহয় কোনো শেষ নেই। নিশানাথবাবু জানেন না অন্যের মাথার ভেতর চলে যাওয়ার প্রক্রিয়াটি কি, তিনি শুধু জানেন যে তিনি তা পারেন। সেই গহীন কূপের ভিতরে তিনি যখন নামেন, তখন তার রোমাঞ্চ বোধ হয়। কুয়োর দেয়ালগুলিতে থরে থরে কত কিছুই না সাজানো, মানুষের স্মৃতি, জ্ঞান ও অভিজ্ঞতা। কুয়োর গহীন থেকে উঠে আসে মানুষের চিন্তা,
কল্পনা ও ভাবনা। একই সঙ্গে একজন মানুষ কত কিছু নিয়েই না ভাবতে পারে। মানুষের মাথার ভেতরে ঢুকতে পারার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারটি নিশানাত 2 দিন আগে বুঝতে পেরেছেন। এই 2 দিনে অনেকের মাথার ভেতর তিনি উঁকি দিয়েছেন। এই বাড়ির মালি, দারোয়ান, ড্রাইভার, রাস্তার ওপাশে ভাই ভাই লন্ড্রির ছেলেটা, ডেল্টা ফার্মেসির রোগা লোক। তিনি লক্ষ্য করেছেন এক এক মানুষের জন্যে এই কুয়ো এক এক রকম। কারো কারো কুয়ো আলোকিত। সেই সব কুয়োয় প্রবেশ করাও যেন এক গভীর আনন্দের ব্যাপার। এই যে শিশু দুটি তার সামনে বসে আছে, তাদের মাথার ভেতরের কুয়ো 2টি আলোয় ঝলমল করছে। সেখানে কিছুক্ষণ থাকাও গভীর আনন্দের ব্যাপার। আবার সম্পূর্ণ বিপরীত ধরনের কুয়োও আছে, সেখানে গাঢ় অন্ধকার। সেই সব কুয়োয় আলোর লেশমাত্র নেই। কুয়োয় ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আতঙ্কে অস্থির হতে হয়। আবার কারো কারো কুয়োয় অল্প কিছু অংশ শুধু আলোকিত, বাকিটা গাঢ় অন্ধকারে ঢাকা। এ সবের কি মানে? পুরোটাই তার কল্পনা নয় তো? রাত্রি বলল, স্যার, আপনার দাঁত পড়ে যাচ্ছে কেন? নিশানাত বাবু বললেন, বুঝতে পারছি না। বয়স হয়েছে, সেই জন্যেই বোধহয় পড়ে যাচ্ছে। তুষার বলল, স্যার, আপনি কি জানেন বয়স হলে কেন দাঁত পড়ে যায়? না, জানি না। আমি জানি, বুড়ো লোকদের শক্ত খাবার খাওয়ার দরকার নেই, সেই জন্যে দাঁত পড়ে যায়। কে বলল? আব্বু বলেছে। ও আচ্ছা, আব্বু সব কিছু জানে। নিশানাথবাবু বললেন, ট্রান্সলেশন নিয়ে বসো তুষার। ট্রান্সলেশনে তুমি বড়ই কাঁচা। রাত্রি বলল, ট্রান্সলেশনে আমি খুব পাকা, তাই না স্যার? নিশানাথবাবু কিছু বললেন না। তুষার তার ট্রান্সলেশন নিয়ে বসল। তার মুখ অপ্রসন্ন। ইংরেজি তার অসহ্য লাগে। তার চেয়েও অসহ্য লাগে ট্রান্সলেশন। সে খাতা খুলল। বাড়ির কাজ করতে হবে। যখন রুগী মারা যাচ্ছে তখন ডাক্তার এলেন। বাড়ি থেকে যখন বের হলাম তখন বৃষ্টি নামল। যখন ঘণ্টা পড়ল তখন স্কুলে গেলাম। তুষার পেন্সিল কামড়াচ্ছে। নিশানাথবাবু বললেন, পারছ না? পারছি। রাত্রি বলল, ও মুখে বলছে পারছি, আসলে কিন্তু ও পারছে না। তুষার রাগী চোখে তাকাল। রাগ সামলে খাতার ওপর ঝুঁকে পড়ল। আসলেই সে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। নিশানাথবাবু হঠাৎ লক্ষ্য করলেন তিনি তুষারের মাথার ভেতরে চলে এসেছেন। সেই গহীন কুয়োর মাঝামাঝি একটা জায়গায়। তুষারের কষ্টটা তিনি বুঝতে পারছেন। সে বাক্যগুলির ইংরেজি প্রতিশব্দ জানে, কিন্তু সাজাতে পারছে না। কোন শব্দটির পর কোন শব্দটি বসাবে তা তার জানা নেই। আচ্ছা, তুষারের মাথার ভেতরে বসে কি তা ঠিক করে দেয়া যায় না? এখান থেকে তাকে শেখানো কি সবচেয়ে সহজ নয়? চেষ্টা করে দেখবেন নাকি? এতে তুষারের কোনো ক্ষতি হবে না তো? নিশানাথবাবু চেষ্টা করলেন। মুহূর্তের মধ্যে তুষার তা ধরে ফেলল। তুষারের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে খাতার উপর ঝুঁকে পড়ে একের পর এক ট্রান্সলেশন করে যাচ্ছে। রাত্রি বলল, স্যার, ও কি পারছে? হ্যাঁ, পারছে। নিশানাথবাবুর খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। এই জটিলতার কিছুই তিনি বুঝতে পারছেন না। কোনো একজনের সঙ্গে আলাপ করলে কেমন হয়, কার সঙ্গে আলাপ করবেন?